300 কোটির জালিয়াতি। উষসী রিয়েল এস্টেট লিমিটেড বলে একটা ফ্ল্যাট, যারা 2017 সালে বিশাল বড় বিজ্ঞাপন দিয়ে মার্কেটে এসেছিল এবং মানুষের কাছ থেকে 300 কোটি টাকা তুলেছে। প্রলোভন দেখিয়ে যে হ্যাঁ আপনাদেরকে অত বিএইচকে ফ্ল্যাট দেবো, তত বিএইচকে ফ্ল্যাট দেবো, এই ফেসিলিটি থাকবে, সেই ফেসিলিটি থাকবে, এই সমস্ত বলে 300 কোটি টাকা তাদের পকেট থেকে লুট করা হলো। এই উষসী রিয়েল এস্টেটের হয়ে বিজ্ঞাপন করেছিল স্বয়ং আমাদের মহারাজ। পুলিশ তো অকেজো, নিষ্ক্রিয়, সেটা বারবার বোঝা গেছে। যতবার লেকটাউন থানায় গেছি ততবার বলছে পয়সা ফেরত দিয়ে দেবে, পয়সা ফেরত দিয়ে দেবে। আপনি চিন্তা করবেন না, কোম্পানির হয়ে বলছে। আরে ওই পুলিশ অফিসাররা কে? ওনারা কেন কোম্পানির হয়ে কথা বলবেন? ফ্ল্যাটের কোন ডিরেক্টর, কোন প্রমোটার টাকা ফিরিয়ে দেবে সেটা পুলিশ জেনে বসে আছে। টাকা দেবে গৌরী সেন। হ্যাঁ, এই গৌরী সেন কথাটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন বাংলা প্রবাদ বাক্যে, কিন্তু রাজ্যে তৃণমূল নেতাদের কাছে গৌরী সেন মানে কারা জানেন? আপনি, আমি, আমরা প্রত্যেকে। হ্যাঁ, এই রাজ্যে 8 থেকে 80 কেউই দুর্নীতির বাইরে নয়, সে কথা বারবার উঠে এসছে। রনে বনে জলে জঙ্গলে সর্বত্র এখানে দুর্নীতি। খাওয়ার জল থেকে স্কুলের বই খাতা সর্বত্র দুর্নীতি। স্কুলের শিক্ষক, সেটাও দুর্নীতি। সেই দুর্নীতি এবার কিন্তু বিধাননগরের লেক টাউনেও একটা বিরাট দুর্নীতি হয়েছে, যেটা থাম্বনেলে আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন, যে 300 কোটির জালিয়াতি। কার অঙ্গুলি হেলনে হয়েছে? সেখানের বিধায়ক ছিলেন 2011 থেকে 2026 পর্যন্ত সেখানের বিধায়ক ছিলেন সুজিত বোস, ভোট হওয়ার আগে পর্যন্ত। ভোটে তিনি 37,000 ভোটে হারেন, কিন্তু এই বিগত 15 বছরে তিনি যে রাজত্ব চালিয়ে গেছেন সেই জায়গায়, সেই রাজত্বের, তার সেই রাজধর্মের চক্করে সেখানকার মানুষ নাভিশ্বাস তুলছে। জনতার দরবারে এসে পৌঁছলেন একজন মহিলা। তিনি বললেন উষসী রিয়েল এস্টেট নামে একটা নাম। শুনে নিন প্রথমে একটুখানি সেই মহিলা কি বলছেন। আমার একটা ফ্ল্যাট প্রতারণা হয়েছে লেক টাউনে। উষসী রিয়েল এস্টেট লিমিটেড বলে একটা ফ্ল্যাট, যারা 2017 সালে বিশাল বড় বিজ্ঞাপন দিয়ে মার্কেটে এসেছিল এবং মানুষের কাছ থেকে 300 কোটি টাকা তুলেছে। 300 কোটি টাকা মার্কেট থেকে তুলে ব্যাস ঝাপ বন্ধ করে দিয়ে সব হয়ে গেছে বন্ধ। নিজেরা খুব চালাকি করে লেকটাউন থানাকে পয়সা দিয়ে নিজেদের একটা গ্রুপ করে সেখান দিয়ে কিছু মানুষকে দিয়ে অ্যাপ্লাই করিয়ে সেই কেসটাকে ওরা এসএলটি কোর্টে তুলে দেয়। আর এসএলটি কোর্টে তুলে দেওয়া মানে কি, ওই সম্পত্তি আর জীবনে পাওয়া যাবে না। পুরো 300 কোটি টাকাটা তাদের পকেটে চলে গেছে। এবার পকেটে কি আর আমার 3 বিধায়কের পকেটে গেছে, 3 ডিরেক্টরের পকেটে গেছে? তাছাড়া কিছু প্রভাবশালী মানুষ তো ডেফিনেটলি থাকবে। শুনলেন কথা? অর্থাৎ 1-2 পরিবার নয়, কয়েক হাজার পরিবার, তাদের থেকে টাকা নেওয়া হয়েছে। টোটাল টাকা যে ফান্ড রেজ করা, প্রলোভন দেখিয়ে যে হ্যাঁ আপনাদেরকে অত বিএইচকে ফ্ল্যাট দেবো, তত বিএইচকে ফ্ল্যাট দেবো, এই ফেসিলিটি থাকবে, সেই ফেসিলিটি থাকবে, এই সমস্ত বলে 300 কোটি টাকা তাদের পকেট থেকে লুট করা হলো। ইয়েস, আই রিপিট, লুট করা হলো। তারপরে তাদেরকে কি বলবো, ঝাপ বন্ধ করে দেওয়া হলো। আপনার আমার কষ্টার্জিত পয়সা, ওই সাধারণ বেশ কয়েক হাজার পরিবারের কষ্টার্জিত পয়সা, যদি প্রত্যেকটা পরিবার, আমি ধরে নিচ্ছি কম করে যদি 1 লাখ টাকাও দিয়ে থাকে, তাহলে সেই টাকা 1 লাখ টাকা তাদের জলে গেল। আমি এটা একটা কথার কথা বললাম। 300 কোটির জালিয়াতি, সংখ্যাটা নেহাত ছোট নয়। টাকাটা রাখলে হয়তো একটা ছোটোখাটো একটা ঘর পুরো ভর্তি হয়ে যাবে। একটুখানি ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করছিলাম এই ভিডিওটা করার আগে। সেই উষসী রিয়েল এস্টেটের যখন প্রজেক্ট দেখতে গেলাম, যে হ্যাঁ কি বিষয়বস্তু, দেখতে গিয়ে কি খুঁজে পেলাম জানেন? এই উষসী রিয়েল এস্টেটের হয়ে বিজ্ঞাপন করেছিল স্বয়ং আমাদের মহারাজ, বাংলার মহারাজ। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। এবার বিষয়টা হচ্ছে যে এখানে যেটা বারবার দাবি করা হচ্ছে, অঙ্গুলি হেলন ছাড়া কোনো কাজ হয় না। অর্থাৎ এত বড় একটা প্রজেক্ট, এতগুলো টাকা, 300 কোটি টাকা যখন মার্কেট থেকে ফান্ড রেজ করা হচ্ছে 3 জন ডিরেক্টরের মাধ্যমে, সুজিত বসু জানতেন না
এমনটা তো হতে পারে না। কোথায় ছিলেন সুজিত বসু? উল্টে এদিকে যখন ফাইনালি জানা গেল যে ফ্ল্যাট কেন, ওই জায়গাটাতে কিছুই হচ্ছে না, পুরো প্রজেক্টটা জাস্ট একটা ফেক, একটা ফ্রড ছিল, যখন তারা বাড়ি পাবেন না, তখন সাধারণ মানুষ যখন আবেদন করতে আরম্ভ করলেন যে আমাদের বাড়ি চাই কিংবা আমাদের টাকা ফেরত চাই, তারা যখন থানায় গেলেন, সেই থানায় একটা কেস পর্যন্ত নেয় না, একটা ডায়েরি পর্যন্ত নেয় না, একটা কমপ্লেন নেয় না সেই থানায়। ভাবুন অবস্থা। তাদেরকে বলা হয়েছে আপনি কোর্টে কেস করেছেন, আপনি ওখান থেকে ডকুমেন্ট নিয়ে আসুন, আমরা এখান থেকে ডায়েরি নেব না। সেখানে যে সেকেন্ড অফিসার আরও যেই থেকে থাকুক না কেন, বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, যে অফিসারই থাকুক না কেন, থানায় ডায়েরি নেওয়া হতো না, বিধাননগর থানায়, লেকটাউন থানায়। ভাবুন অবস্থা। এমনটা আমি দাবি করছি না, বেঙ্গলি বাড়ি দাবি করছে না, করছে ওই প্রতারক, যাদের থেকে প্রতারিত হয়েছেন, যে সমস্ত পরিবার যারা এই পরিমাণ টাকা দিয়ে ঠকে গেছেন তারা। অবশ্যই সুজিত বোস পুরোটা যে জানতেন না এমনটা নয়। তিনি এখন বর্তমানে জেলে রয়েছেন। 11ই মে তাকে অ্যারেস্ট করা হয়েছিল পুরনিয়োগ দুর্নীতি মামলায়, ইডি তাকে অ্যারেস্ট করেছিল। বিষয়টা হচ্ছে বিগত 15 বছর ধরে এই সমস্ত নেতাদের যে অঙ্গুলি হেলন, এনাদের যদি তাগিদ না থাকতো, টাকার সেই খেই না থাকতো, তাহলে এত বড় বড় জালিয়াতি, এত বড় বড় প্রতারণা এই রাজ্যে হতো না। এখন কি সত্যি মানুষের মনে এই প্রশ্নটা আসে না? এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, শ্রীভূমির যে এত বড় পুজো হয়, সেই সমস্ত টাকাগুলো কোথা থেকে আসে? সেগুলো কি সবই হোয়াইট মানি? কোথাও না কোথাও তার পেছনে এই সমস্ত যে প্রজেক্ট, এই সমস্ত ফ্রড, এই সমস্ত জালিয়াতির টাকাগুলো লুকিয়ে নেই তো? মায়ের বন্দনার নামে সাধারণ মানুষকে কাঁদানো হচ্ছে না তো? অবশ্য তিনি একসময় ছিলেন জরুরি পরিষেবা এবং দমকল মন্ত্রী। যখন তাকে জরুরি পরিষেবার সময় দরকার হতো, তিনি কোথায় বসে জামাই ষষ্ঠী খেতেন জানি না, কিন্তু তাকে খুঁজে পাওয়া যেত না। আনন্দপুরের ঘটনাতেও তাকে খুঁজে পাওয়া যায়নি। একবার শুনে নেব সেই ভদ্রমহিলা কি বলছেন। মানুষের সাথে প্রতারণা করছে, কয়েক হাজার, মানে 300 কোটি টাকা ওঠে কখনো? আর লেকটাউন থানা একটা এফআইআর নেয় না। না, লেকটাউন থানার যখন এই যে সেকেন্ড অফিসার সৌমেন তপসি, হ্যাঁ, তার কাছে যখন গেছিলাম, সে আমাকে বললো আপনি তো কোর্টে কেস করেছেন, আপনি কোর্ট থেকে একটা ইনজাংশন বার করে নিয়ে চলে আসুন। আমি বললাম কোর্ট কি আমার পিতৃদেব নাকি যে আমি বলবো আর ইনজাংশন আমাকে দিয়ে দেবে? মানে আমি যদি ইনজাংশন আনি তাহলে ওদের ডিরেক্টরদের সুবিধা হবে পয়সা খেয়ে আবার ডিরেক্টরদের থেকে তুলতে। আমার তো সেটাই মনে হয়। একদম লেকটাউন থানা এর সাথে জড়িত না থাকলে কিছুতেই হতে পারে না। আপনারা শুনলেন যে পুরো ঘটনাটা ইচ্ছে করে এসএলটি কোর্টে পাঠিয়ে দেওয়া হলো, যাতে কাউকে আর কোনো জবাবদিহি না করতে হয়, বারবার পুলিশকে যাতে এর মধ্যে ঝামেলায় না পড়তে হয়, যাতে থানাকে না জড়িয়ে পড়তে হয়, এবং যাতে সেই টাকা ফেরতও না দিতে হয়। তাহলে ভাবুন অবস্থা। আজকে যে মানুষগুলো সর্বশান্ত হলেন, সেটা তাদের কষ্টার্জিত পয়সা পুরো মার গেল, পুরো চলে গেল। সেই পয়সা আর তারা ফেরত পাবেন কিনা তারা জানেন না। সেই কারণে এখন তারা বর্তমান মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, সেই জনতার দরবারে তারা দ্বারস্থ হয়েছেন এবং সেখানে এসে তারা আবেদন জানাচ্ছেন। তারা বলছেন যে এই জালিয়াতি থেকে আমাদেরকে বাঁচান, আমরা ভুল করেছি। দেখুন, মার্কেটে এইরকম অনেক সংস্থা, অনেক কিছু আসে যারা কিনা একদম চকচকে ঝকমকে বিজ্ঞাপন নিয়ে, বহু কিছু নিয়ে, এবং এই রাজ্যে জালিয়াতি, প্রতারণা কোনো ক্ষেত্রে বাদ পড়ছে না। জনতার দরবারে তিনি এসে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন, সে ব্যবস্থা হবে। কিন্তু এই জালিয়াতি, এই দুর্নীতি রাজ্যে আর কতদিন চলতে থাকবে? এনারা হয়তো জেলে চলে গেছেন, সেই বড় বড় সোকল্ড মাথাগুলো জেলে চলে গেছেন, কিন্তু তাদের যে চেলা চামুন্ডা, তাদের যে সাকরেদ, তারা কিন্তু বাইরে রয়ে গেছে। এক এক করে হয়তো জেলে ঢুকছে, আরও ঢুকবে। কিন্তু এই যে শয় শয় কোটি কোটি টাকার দুর্নীতি, এত মানুষের পরিশ্রান্ত হওয়া, এত মানুষের প্রতারণার শিকার হওয়া, এটা দুঃখজনক। সেই মানুষগুলো আজকে কোনো জায়গায় তারা জায়গা পাচ্ছে না, তারা কাউকে কোনো কিছু জানাতে পারছে না, কারণ জানিয়ে লাভ নেই। একসময় পুলিশ যাদের অঙ্গুলি হেলনে চলতো, যে পুলিশ একসময় মেরুদণ্ডহীন ছিল, সে পুলিশ একটা কমপ্লেন পর্যন্ত নিত না, একটা কমপ্লেন পর্যন্ত রেজিস্টার হতো না থানায়, যাতে কিনা আইনিভাবে, যাতে কিনা প্রশাসনের দিক থেকে
তাদের কাছে পৌঁছয়। পুরো জিনিসটা একটা এই যে কথায় কথায় শব্দে সেটেল করে দেওয়ার ব্যাপারটা, যেটা এই মহিলাও দাবি করলেন, সেটা হচ্ছে বারবার মুখের কথায় বলা হতো না না আপনারা আপনার টাকা ফেরত পেয়ে যাবেন, ডিরেক্টররা টাকা ফেরত দিয়ে দেবেন। আরে ওই পুলিশ অফিসাররা কে? ওনারা কেন কোম্পানির হয়ে কথা বলবেন? রাজ্যে পুলিশের কাজ এটা নেতাদের চামচাগিরি করা। পুলিশ তো অকেজো, নিষ্ক্রিয়, সেটা বারবার বোঝা গেছে। যতবার লেকটাউন থানায় গেছি ততবার বলছে পয়সা ফেরত দিয়ে দেবে, পয়সা ফেরত দিয়ে দেবে। আপনি চিন্তা করবেন না, কোম্পানির হয়ে বলছে। তো থানা কি করে জানবে যে তারা পয়সা ফেরত দিয়ে দেবে? কি করে জানবে তারা? থানার তো জানার কথা নয়। আপনারা শুনতে পেলেন ওই মহিলা কি বললেন। অর্থাৎ পাতি বাংলা ভাষায় বলতে গেলে সবকিছু থানার বাইরে, সবকিছু প্রশাসনের বাইরে, সবকিছু আইন ব্যবস্থার বাইরে মিটিয়ে নিতে পারলেই তারা বাঁচে। পুলিশ অফিসার বলা ভুল, তারা হয়তো কোনো নেতার চামচে ছিল, মেরুদণ্ডহীন ছিল, সেই কারণে তারা দাবি করে যে কোন ফ্ল্যাটের কোন ডিরেক্টর কোন প্রমোটার টাকা ফিরিয়ে দেবে সেটা পুলিশ জেনে বসে আছে। তারা জিডি নেবে না, তারা কমপ্লেন নেবে না। এত বড় ঔদ্ধত্য রাজ্যের পুলিশের। এইভাবে তো মেরুদণ্ডহীন হয়ে এতগুলো কাটিয়ে দিয়েছেন, এতগুলো বছর নিজের সার্ভিস ইয়ারের, নিজের ডিউটির। মেরুদণ্ডহীন পুলিশ কবে মেরুদণ্ড নিয়ে নিজের কাজের জায়গায় ফিরবে বা কতটা ফিরছে সেটা এবার দেখা, সময়ের অপেক্ষা, তারা ফিরুক। কিন্তু এই যে প্রতারণা হওয়া, প্রতারণার শিকার এতগুলো মানুষ হলেন, 300 কোটি টাকার যে জালিয়াতি হলো সেই টাকা এখন ফেরত দেবে কে? নিজেরা তো নিজেদের আখের গুছিয়ে নিয়ে কেটে পড়েছেন। এই প্রতারিত মানুষগুলোর কি হবে? তারা এখন আরতি জানাচ্ছেন, জনতার দরবারে তারা আসছেন, তারা যতটুকু ব্যবস্থা নেওয়ার নিজেদের দিক থেকে তারা যতটুকু জানেন তারা করছেন। যাই হোক, আপাতত এই পর্যন্তই। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার।